নমস্কার, জজবাত 24 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি মৌমিতা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি কথা বাজার। আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্যে ঠিক সরকার বদল হবার পর থেকেই বারংবার একটা ছবি দেখা যাচ্ছে। যে ছবিটা দেখা যাচ্ছে, কোনো কোনো নেতা বলছেন যে এই দলে থেকে কাজ করতে পারছি না, তাই ওই দলে যাচ্ছি। এই যে দল বদলের সংখ্যাটা নেতাদের মধ্যে বাড়ছে এবং একাধিক তৃণমূলের নেতা নেতৃত্ব হামেশাই গ্রেপ্তার হচ্ছেন। এই পরিস্থিতিতে কিছুদিন আগেই দেখা গিয়েছে বিজেপির সদর দপ্তরে এক বাম নেতাকে, হ্যাঁ ঠিক ধরেছেন, তিনি হলেন বাম নেতা এবং প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য। ইতিমধ্যেই তিনি আমাদের সঙ্গে রয়েছেন, ওনাকে প্রথমেই আমাদের চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। যে বিষয় দিয়ে আজকে শুরু করলাম, যে রাজ্যে পালাবদল হয়েছে, সেই পরিস্থিতির দিকে তাকিয়ে আপনাকে পরিচয়ও করালাম সবার সামনে বাম নেতা হিসেবে, কিন্তু বামেদের কোনো কর্মসূচি হলে আপনাকে সেভাবে দেখা যায় না কেন? ঠিক কোন কর্মসূচিটায় আমাকে দেখা যায়নি জানালে ধরুন এই যে হকার উচ্ছেদ, উত্তর দিতে সুবিধে। এই যে একাধিক আমি হকার হকার উচ্ছেদ, উচ্ছেদের পরে দমদম স্টেশনে গেছিলাম। হকার উচ্ছেদের বিরুদ্ধে কেন্দ্রীয় সমাবেশ হয়েছিল ফেয়ারলি প্লেসে, ইস্টার্ন রেলের সদর দপ্তরের সামনে। আমি সেই সমাবেশে উপস্থিত ছিলাম। কিন্তু সেভাবে ধরুন একাধিক প্রেস মিট বা একাধিক যে কর্মসূচিতে আর ততটা অ্যাক্টিভভাবে বামেদের মধ্যে আপনাকে দেখা যায় না। তাহলে কি বামেদের গোষ্ঠীদ্বন্দ্বের কবলে? প্রেস মিটের ব্যাপারটা নির্ভর করে প্রেস আমাকে জিজ্ঞেস করছে কিনা। না, আপনি আমাকে ধরুন বামেদের সদর দপ্তরের কিছু কিছু প্রেস মিট হয়ে থাকে বা না, সদর দপ্তরের প্রেস মিটে তো আমি কোনোদিনই ছিলাম না। সদর দপ্তরের প্রেস মিট করা হয় হচ্ছে পার্টির রাজ্য দপ্তর থেকে যারা প্রেস মিট করবার জন্য পার্টিতে মুখপাত্র হিসাবে নির্ধারিত হন, তারা সদর দপ্তরের প্রেস মিট করেন। একেবারে আমি তো মুখপাত্র হিসাবে নির্ধারিত কেউ না। ন্যাচারালি সদর দপ্তর থেকে প্রেস মিট করার আমার কোনো সুযোগও নেই, সম্ভাবনাও নেই। আচ্ছা, ধরুন আপনি বললেন যে হকার উচ্ছেদের ক্ষেত্রে আপনি দমদম স্টেশনে গিয়েছিলেন, থেকেও ছিলেন, সেই দিক দিয়ে তাকিয়ে বামেরা একাধিক হকার উচ্ছেদে থাকছে, বুলডোজারদের সামনে গিয়ে বামেরাই দাঁড়াচ্ছে। এই পরবর্তীতে বামেদের এখন পরিকল্পনাটা ঠিক কি? হকার উচ্ছেদের এই বিষয় নিয়ে বামেদের ভাবনাটা কি? আমাদের পরিষ্কার কথা হচ্ছে এটা যে পুনর্বাসনের ব্যবস্থা না করে কাউকে তার জীবিকা থেকে উচ্ছেদ করাটা অমানবিক। আমরা আইনি বেআইনি কথাটার ভেতর এক্ষুনি ঢুকছি না, এই কারণে যে ধরুন এই যে জমিগুলোকে রেলের জমি বলে দাবি করা হচ্ছে, এই জমিগুলো তো দেশের মানুষ উন্নয়নের স্বার্থে রেলকে দান করেছিল। দেশের মানুষের কাছে কি প্রতিশ্রুতি ছিল? প্রতিশ্রুতি ছিল 14 বছর পর্যন্ত শিশুদের বিনামূল্যে শিক্ষার দায়িত্ব সরকার গ্রহণ করবে। দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি ছিল স্বাধীনতার সময়ে যে একজন কর্মক্ষম মানুষের জীবিকা অর্জনের সুযোগ সে যাতে পেতে পারে, চাকরি না কাজ সে যাতে পেতে পারে, তার ব্যবস্থা সরকার করবে। আবার সামগ্রিক উন্নয়নের স্বার্থে সরকারকে দেশের মানুষ এই রকম জমি তুলে দিয়েছে সর্বত্র, পৃথিবীর সব দেশে। আমাদের এখানে রেল চালু হয়েছে তো 1853 সালে, তার আগে তো এই জমি রেলের ছিল না। তো খুব সঙ্গত কারণেই হচ্ছে যে মানুষ জমি তুলে দিয়েছিল সেই মানুষ, তারা কি জমি তুলে দেওয়ার বদলে যা তাদের পাওয়ার ছিল পেল? সরকার বাকি যা বলেছিল করলো না। এটা ঠিক আমাদের দেশে 68,000 কিলোমিটার রেল লাইন আছে, এটা ঠিক আমাদের দেশে 7,364টা রেল স্টেশন আছে। আচ্ছা, এই দুটোই একমাত্র ঠিক? এটা কি ঠিক না যে আমাদের দেশে প্রায় 4 কোটি মানুষ হকারের জীবন জীবিকা নির্বাহ করেন? সবাই রেল লাইনে না, সবাই রেল স্টেশনে না। তাহলে এই যে 4 কোটি মানুষ যারা হকারের জীবন জীবিকা নির্বাহ করেন, এই মানুষগুলো কি যেচে হকারি করতে এসছেন? তাদের খুব ভালো লাগে হকারি করতে, তাই হকারি করতে এসছেন? তারা অন্য কোনো জীবিকায় প্রবেশ করতে পারেননি। দেশের সরকার সাফিসিয়েন্ট কাজ এদেশের বেকার প্রজন্মের হাতে, তরুণ প্রজন্মের হাতে তুলে দিতে পারেনি। বেঁচে থাকবার তাগিদ থেকে এই কষ্টকর পরিশ্রমের কাজ তারা বেছে নিতে বাধ্য হয়েছেন। এইটা চলেছে দিনের পর দিন, বছরের পর বছর। এইবার সেখান থেকে আপনি তাদের উচ্ছেদ করছেন। আমাদের সংবিধানের আর্টিকেল 21-এ কি বলা আছে? বলা আছে বেঁচে থাকার অধিকারটা আমার মৌলিক অধিকার।
তাহলে আমার বেঁচে থাকার অধিকারটা যদি আমার এই জীবিকার উপর নির্ভরশীল হয়, আমার পরিবারের বেঁচে থাকার অধিকারটা যদি আমার এই জীবিকার উপর নির্ভরশীল হয়, তাহলে আপনি আমাকে এখান থেকে উৎখাত করছেন, মানে আপনি সংবিধানের আর্টিকেল 21-এর বিরোধিতা করছেন। আমার সংবিধানের প্রিয়াম্বেল কি বলছে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমলি রিজলভড, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, সরকার না, দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ ভারতকে এইরকম একটা রাষ্ট্র গঠন করতে চাইছি। তার মানে সংবিধানটা ভারতের জনগণের, তারা তার মালিক, এই হকাররাও তার মালিক। তাহলে সেই মালিকরা, আপনিও মালিক আমিও মালিক, এই মালিকরা সেই সংবিধানের আর্টিকেল 21 সেইটাকে লঙ্ঘন করে যদি কোনো সরকার এই মালিকদেরকে বঞ্চিত করে, তাহলে সেটা নৈতিক হয় না, মানবিক হয় না, 100% আইনসম্মত হয় না। আচ্ছা, ধরুন, সুপ্রিম কোর্টের একাধিক আপনি- রায় আছে এ প্রসঙ্গে। আপনি এই বিষয়ে যে আইনি পদক্ষেপগুলো বললেন, একাধিক বিষয় আপনি তুলে ধরলেন। এই কিছুদিন আগেই দেখা গিয়েছিল যে সল্টলেকে বিজেপির যে সদর দপ্তর রয়েছে সেই দপ্তরে আপনি গিয়েছিলেন এবং সেখানে জনতার দরবারও হচ্ছিল। আপনি এই কথাটা ধরুন একাধিক বিষয় নিয়ে মুখপাত্রদের সঙ্গেও কথা বলেছেন, এই বিষয়টা তুলে ধরেছিলেন কি? না, আমি ওই দিনকে আমি গেছিলাম একটা সম্পূর্ণ অন্য কাজে। শ্রমিক ভট্টাচার্য, বিজেপির যিনি বর্তমান রাজ্য সভাপতি, তিনি আমার দীর্ঘ 35 বছরের বন্ধু। তিনি আমার ছেলের বিয়েতে এসছেন, আমার মেয়ের বিয়েতে এসছেন। কদিন আগে আমার স্ত্রীর সঙ্গে তার, আমি সেখানে ছিলাম না, দেখা হয়েছিল কোনো একটা সিটি সেন্টারে, আমার স্ত্রীর সঙ্গেও তার কথা হয়েছে। আমি শ্রমিকের কাছে একটা অন্য প্রয়োজনে গেছিলাম। আচ্ছা, এবার গিয়ে দেখলাম শ্রমিক নেই। তো শ্রমিক নেই, চলে আসবো, এই কে আছে রে, একজনকে জিজ্ঞেস করলাম, বললো দেবজিৎ দা আছে। দেবজিৎও আমার অনুজ বন্ধু, দেবজিৎ ওদের দলের মুখপাত্র। এসছি যখন, দেবজিৎ যখন আছে একটু দেখা করে যাই, সেই হিসাবে ঢুকেছি, ওর পাশে বসেছি। উৎসাহী সাংবাদিক ছবি তুলেছেন, ফেসবুকে ছেড়েছেন, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, আমি তো গেছি, আমি তো বসেছি, ছবি তুললে আমার আপত্তি কি আছে? আমার দেবজিৎদার কিছু সঙ্গে গোপন করার আগ্রহ না নেই। না, দেবজিৎদার সঙ্গে এই যে বুলডোজার নিয়ে এত কথা, মানে হকার না উচ্ছেদের এসব বিষয়ে নিয়ে কথা কোনো হয়েছে? কথাই হয়নি। অত সময় দেবজিতের হাতেও ছিল না, আমার হাতেও ছিল না। ও ওখানে অন্য মিটিং করছিল। আচ্ছা। তো আমায় বললো, দাদা আমি একটা মিটিং করছি। তা আমি বললাম, এই প্রয়োজনে এসেছিলাম শ্রমিকের কাছে, শ্রমিক নেই, প্রয়োজনটা তোমায় বলে যাই, আর এক কাপ চা খাও, চা খেয়ে চলে যাই, তারপর তুমি মিটিংটা করো। তো রাজি হয়ে গেল, চা বললো, চা এলো, চা খেলাম। ঠিক তোমার এখানে চা খেতে যতটুকু সময় লাগলো, ওখানেও চা খেতে আশা করি ততটুকুই সময় লেগেছে। ধরুন তোমার আপনি- এখানে চা খাওয়ার পরে বসে আছি, ওর ওখানে চা খেয়ে বেরিয়ে ধরুন এলাম। আপনি বললেন যে বহুদিনের সম্পর্ক রয়েছে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, এবং আপনি বললেন যে অনুজ বন্ধু হিসেবে দেবজিৎ সরকার, ওনার নামটাও আপনি প্রকাশ করলেন, এবং সেই দিক দিয়ে তাকিয়ে ওনারা যদি আপনাকে কখনো বলেন বিজেপিতে আসার জন্য, আপনি যাবেন? কোনো কথা হয়েছে বিজেপিতে যাওয়ার বিষয়ে? বিজেপিতে যাওয়ার বিষয়ে, তৃণমূলের যাওয়ার বিষয়ে 2016 সাল থেকে আমার কাছে অনেক প্রস্তাব এসছে। আজকে নতুন কেন? 10 বছর ধরে এই সোশ্যাল মিডিয়ায় বহুবার এই নিয়ে লেখালেখি হয়েছে, মানে অতি পণ্ডিতেরা লিখেছেন যে তন্ময়বাবু তৃণমূলে যাচ্ছেন, তন্ময়বাবু বিজেপিতে যাচ্ছেন। 10 বছর ধরে লেখা হয়েছে, আপনি যদি সোশ্যাল মিডিয়া ঘাটেন 10 বছর ধরে এরকম প্রচুর পাবেন। তো এই ওখান থেকে বেরিয়েই, মানে দেবজিতের ওখান থেকে বেরিয়ে ওখানে এক হিন্দি সাংবাদিক ছিলেন। তো তিনি আমাকে বললেন, আমি হিন্দি খুব ভালো বলি না, তিনি আমায় বললেন, হাম লোক তো শুনতে রহে হাম বিজেপি এ জায়গা, বিজেপি মে জায়গা, বিজেপি মে জায়গা, এরকম একটা বললেন আর কি। হিন্দিটা আমার একটু ভুলও হতে পারে। তো আমি তাকে বললাম, কিতনে দিন সে শুনতে রহে? तो बोलो बहुत दिन से। हम बोल देता है, करेक्ट कर देता है आपको। अब 2019 से सुनते रहे, 2019 में जो पार्लियामेंट चुनाव था उसी का टाइम से सुनते रहे। तो तখন हाँ बोल लो। तहन तो 7 बरस सुनते रहे ऐसा था, अभी 10 बरस सुनते रहेगा ऐसा रहेगा, हम क्या करेगा? তো এইরকম তোমাকেও বলছি, ও শুনছিল, শুনেছিল, আচ্ছা ধরুন, এখনো শুনবে, ভবিষ্যতেও শুনবে। আচ্ছা ধরুন, আমি রাজনীতি করি আদর্শের জন্য, আমি কোনো শখের জন্য রাজনীতি করি না। আমি খুব ছোটবেলায় আমার মা রাজনীতি করতেন, আমার দাদা রাজনীতি করতেন, আমার সেজো মামা রাজনীতি করতেন। আমি সেই সেজো মামার কাছে পড়তাম। তখন তো প্রাইভেট টিউশন পড়ার মতো আর্থিক সামর্থ্য সব পরিবারে ছিল না, নিম্ন মধ্যবিত্ত পরিবারে।
এবং আমার স্কুলের এক শিক্ষক ছিলেন। যদিও তিনি নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু বামপন্থী ভাবধারায় আমার আকৃষ্ট হওয়ার পেছনে এদের প্রত্যেকের ভূমিকা আছে। সেখান থেকে আমি বামপন্থী ভাবধারায় আকৃষ্ট হই। আমি আকৃষ্ট বলছি, দীক্ষিত বলছি না, কারণ আকৃষ্ট হওয়া থেকে দীক্ষিত হওয়া পর্যন্ত একটা জার্নি, সময় লাগে। সেই আকর্ষণ থেকে আস্তে আস্তে সেই আকর্ষণের দ্বারা তাড়িত হয়ে পড়াশোনা, পৃথিবীর বিভিন্ন দেশের সাহিত্য পড়া, খালি রাজনৈতিক প্রবন্ধ পড়া না, রাজনীতির বই পড়া, এইসব করতে করতে একটা সময় আকর্ষণটা মানসিক দীক্ষায় পরিণত হয়। সেই মানসিক দীক্ষার প্রয়োগগত জায়গায় যখন আসি আমি, তখন এটা সাংগঠনিক কার্যক্রমে প্রকাশিত হয়। সেই করতে 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 আমি ছাত্র আন্দোলন করেছি, যুব আন্দোলন করেছি, এই রাজ্যে যুব আন্দোলনের সর্বোচ্চ নেতৃত্বে অধিষ্ঠিত হয়েছি। আমার পার্টি আমাকে বিধায়ক করেছে। আমাকে পশ্চিমবাংলায় যদি 5 জন মানুষও চেনেন, তারা চেনেন সিপিআইএম এর জন্য। আচ্ছা, ধরুন আপনি যে আদর্শের কথা বলছেন, আপনি একজন প্রবীণ বাম নেতা। ধরুন এখনকার বামেদের যে সমস্ত তরুণ নেতা নেতৃত্বরা রয়েছেন, কিছুদিন আগে আমি সাময়িক নাম করছি প্রতিকুর রহমানের কথা, তিনি বাম থেকে সিপিএম থেকে চলে গেলেন তৃণমূলে। তাহলে কি মানে যারা তরুণ রয়েছেন তাদের কি বামেদের আদর্শটা সেইভাবে তারা বামকে ভালোবাসতে পারেনি বা দলটাকে ভালোবাসতে পারেনি? কি বলবেন? দেখুন, আমি প্রতিকূলের সঙ্গে তো আমার খুব বেশি ব্যক্তিগত স্তরের যোগাযোগ কোনো দিনই ছিল না, তুলনায় সৃজনের সাথে অনেক বেশি ছিল। একটা উজ্জ্বল ঝকঝকে ছেলে বলেই মনে হতো। পরে একটা সময় শুনলাম ওর সাথে কিছু বিরোধ বিতর্ক হচ্ছে। কি বিরোধ বিতর্ক? ও দক্ষিণ 24 পরগনা, আমি উত্তর 24 পরগনা, অতটা আমি জানতামও না। তারপরে একটা সময় বুঝলাম এটা বেশ উন্নত মাত্রা পেয়েছে, এবং একটা সময় তো যা ঘটলো আপনি যা বললেন আমিও তাই দেখলাম। আমার নিজের 3টে জিনিস মনে হয়েছে। একটা ছেলেকে পার্টিতে নিয়ে এসে তাকে নেতা করা, প্রতিষ্ঠিত করা, এটা একটা ইনভেস্টমেন্ট, একটা বিনিয়োগ। আর্থিক বিনিয়োগ না, কিন্তু চিন্তার বিনিয়োগ, কাজের সুযোগ দেওয়ার বিনিয়োগ, সংগঠনের অভ্যন্তরে প্রতিষ্ঠিত করানোর বিনিয়োগ। এই সব বিনিয়োগগুলো বোধহয় আরও একটু স্থৈর্য, ধৈর্য, যত্ন, চর্চা প্রত্যাশা করছিল। 2, প্রতিকূল শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত ঘোষণা করলো সেটা চরম অনৈতিক, চরম সুবিধাবাদী। এটা এত আমার থেকে কম বয়সী ছেলের সম্পর্কে বলতে আমার কষ্ট হচ্ছে, তবু এটাই সত্য, একটা চরম ধান্দাবাজির সিদ্ধান্ত। ভয়ঙ্কর অপরাধ করলো। এই অপরাধকে ক্ষমা করবার আর কোনো সুযোগ নেই। ও চুপ করে থাকতে পারত 6 মাস, 1 বছর, 2 বছর। যদি চুপ করে থাকতো তাহলেও কিছু এমন মানুষ হতো, অন্তত আমি তো হতাম বটেই, যারা শতপ্রণোদিত হয়ে ওর সাথে যোগাযোগ করতাম এবং জানতে চাইতাম সমস্যাটা কি। ওর যদি কোথাও সত্যিই যন্ত্রণা থেকে থাকে তাহলে সেই যন্ত্রণাটা ও আর 100 জনের সাথে শেয়ার করতে পারত। ও সেই সুযোগটা নিজের ভুলের জন্য হারালো। 3, সিপিআইএমকে কারো ভালো নাই লাগতে পারে, সিপিআইএম সে ছেড়ে দিতেই পারে, অধিকার তার 100 বার আছে, কিন্তু সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করবে? যে তৃণমূলের সঙ্গে লড়াইয়ের মধ্যে দিয়ে ওর রাজনৈতিক জীবন তৈরি, ওকে তো আমার মতো প্রথমে কংগ্রেস, তারপর তৃণমূল, তার মাঝখানে 1989 সাল থেকে মূলত আরএসএস, সংঘ পরিবারের মতাদর্শ, বিজেপি, তার রাজনৈতিক উত্থান, এতগুলো লড়াই তো ওকে লড়তে হয়নি। ও যে সময়ে রাজনীতিতে এসেছে, যে সময়কালে প্রতিষ্ঠিত হয়েছে, এই গোটা সময়কালটা জুড়ে লড়াইটা মূলত তৃণমূলের বিরুদ্ধে। তো যার বিরুদ্ধে লড়াইয়ের কারণে ওকে 5টা লোক চেনে, ও গিয়ে সেখানে চলে গেল। এত অবলীলায় চলে যাওয়া যায়?
এবার যদি দাঁড়িপাল্লায় আমি মাপি, তাহলে ধরুন প্রতিকুর রহমানকে পশ্চিমবাংলার মানুষ চিনেছে 15 বছর ধরে, পর উদাহরণ। তাহলে 15 বছর ধরে ওকে কেন চিনেছে? চিনেছে ও সিপিআইএম বলে, চিনেছে ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছে বলে। আচ্ছা, প্রতিকুর রহমানকে তৃণমূলের লোক হিসাবে পশ্চিমবাংলার মানুষ চিনল 6 মাস ধরে। এবার যদি দাঁড়িপাল্লাটা প্রতিকূল হাতে নেয়, একদিকে 14.5 বছর আর একদিকে 6 মাস, প্রতিকূলের দাঁড়িপাল্লায় কে জিতবে? সিপিএম না তৃণমূল? তাহলে ওকে বলতে হবে ও 14.5 বছর ভুল করেছে। তো যে মানুষটা নিজে বলতে থাকে এটা, যে আমি 14.5 বছর ভুল করেছি, 6 মাস ঠিক করেছি, তাকে কি সার্টিফিকেট দেওয়া যায়? একদমই। যে বিষয়টা আপনি বললেন যে ওর সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে সেই সময় চুপ করে থাকতে পারতো। আচ্ছা, উনি অভিযোগ করেছেন বহুবার সংবাদ মাধ্যমের সামনে যে বামেদের মধ্যে, সিপিআইএম দলের মধ্যে লবি রয়েছে, আর সেই লবিটাই করেন মোহাম্মদ সেলিম। আপনি কি মানেন এটা? প্রথম কথা হচ্ছে এটা ওর অভিযোগ। সিপিআইএম তার একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ আছে, একটি নির্দিষ্ট সাংগঠনিক পদ্ধতি আছে। সেই পদ্ধতি অনুযায়ী আমরা বিশ্বাস করি সিপিআইএম দলের ভিতর অভ্যন্তরীণ গণতন্ত্র আছে। আচ্ছা। সেই অভ্যন্তরীণ গণতান্ত্রিক মত, তা নিয়ে বিতর্ক, তা নিয়ে দ্বিমত, এই সব কিছুর শেষে মোহাম্মদ সেলিম রাজ্যের সম্পাদক। ঘুম থেকে উঠে তো মোহাম্মদ সেলিম রাজ্যের সম্পাদক না, না, একেবারেই না। এর জন্য শাখা স্তর থেকে পার্টিতে সম্মেলন হয়েছে, তারপর এরিয়া স্তরে হয়েছে, তারপর জেলা স্তরে হয়েছে, তারপর রাজ্য স্তরে হয়েছে, তারপর সেই রাজ্য স্তর থেকে নির্বাচিত রাজ্য কমিটি তাদের সম্পাদক নির্বাচন করেছে। এবার ধরুন পার্টিতে কেন, সংসারে আপনার অফিসে এমন কেউ কি নেই? এই যে আপনার অফিসের 4 জন কর্মচারী এখানে বসে আছে, এর ভিতর ওকে আপনি অমুকের চেয়ে একটু বেশি ভালোবাসেন, নেই? আছে তো। থাকাটা তো স্বাভাবিক, এটা তো প্রকৃতির নিয়ম, এটাই তো নেচার। একদমই। আমি আমার পরিবারের 7 জন, আমি আমার পরিবারের 7 জন সদস্যকে সমপরিমাণ ভালোবাসি। কখনো সম্ভব? একেবারেই তাই। প্র্যাকটিক্যাল ফিল্ডে অসম্ভব। মুখে আমি বলতে পারি ফ্যামিলির সবাই আমার কাছে সমান, কিন্তু বাস্তবে হয়তো আমি আমার মেয়েটাকে আমার ছেলের থেকে একটু বেশি ভালোবাসি, হয়তো আমি আমার মেজ বৌদিকে আমার বড় বৌদির থেকে একটু বেশি ভালোবাসি, হয়তো আমি আমার বড় বৌদির মেয়েটাকে আমার মেজ বৌদির মেয়েটার থেকে একটু বেশি ভালোবাসি। এগুলো কিচ্ছু অস্বাভাবিক না। ফলে এইরকমভাবে সেলিম আমাকে একটু বেশি ভালোবাসে, আমি যদি ধরে নিই, অন্য কারো উদাহরণ টান দরকার না, আমার ধরে নিচ্ছে সেলিম আমায় একটু বেশি ভালোবাসে। এবার আমায় একটু বেশি ভালোবাসে বলে আপনিও যদি আমার পার্টিতে আমার র্যাঙ্কের সমানে থাকেন, আপনি যদি রাগ করেন, তাহলে এই রাগগুলো তো বাচ্চাদের রাগ। এগুলো কি রাজনীতিবিদের রাগ? এগুলো কি আইডিয়ালিজমের পক্ষে থাকার রাগ? কিংবা সেলিম আমাকে নয়, সেলিম আপনাকে একটু বেশি ভালোবাসে, সেই জন্য আমি যদি একটু রেগে যাই, যদি কয় এর কোনো মানে আছে? আচ্ছা, ধরুন সেলিম নাটক দেখতে ভালোবাসে। আচ্ছা, সেলিমের নাটক দেখার সঙ্গী হিসেবে সেলিমের মনে হতে পারে নাটক দেওয়ার সময় তন্ময়কে নিয়ে যাবো, বা সেলিমের মনে হতে পারে নাটক দেওয়ার সময় শতরূপকে নিয়ে যাবো। এবার যদি শতরূপকে 3টে নাটকে নিয়ে যায় আর আমার একটা নাটকে নিয়ে যায়, আমি বলবো এই তো সেলিম দা শতরূপের প্রতি পক্ষপাতিত্ব করছে। নাকি শতরূপ বলবে? মানে এই ঘটনাটাই মূলত বামেদের মধ্যে রয়েছে বলছেন, মানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আমি কি রয়েছে আমি বলছি না, আমি যেটা জানি আমি সেটা বলছি। আমি বলছি যে এই যে কোনো পার্টিতে, কমিউনিস্ট পার্টিতেও তো একথাই বলা হয় যে আমরা সম্মিলিত সিদ্ধান্তে চলি। ঠিকই তো, সম্মিলিত সিদ্ধান্তে চলি, কিন্তু সেই সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যেমন আমাদের একটু পারস্পরিক বেশি কম ভালোবাসাবাসি থাকে, একটু বেশি কম পছন্দ অপছন্দ থাকে, কমিউনিস্ট পার্টি এটার ঊর্ধ্বে উঠে যাবে? কমিউনিস্ট পার্টি কি মানে অন্য কিছু দিয়ে তৈরি নাকি? এই মধ্যবিত্ত সমাজের সমস্ত ক্লেদ গায়ে মেখে একটা মানুষ তো কমিউনিস্ট পার্টিতে আসছে। এইবার তাকে একটা কমিউনিস্ট হওয়ার দীর্ঘ সংগ্রামে অবতীর্ণ হতে হয়। কমিউনিস্ট পার্টিতে আসা আর কমিউনিস্ট হওয়া এক না। একদমই তাই। তো এইবার এই যে দীর্ঘ সংগ্রাম, এই দীর্ঘ সংগ্রামটার কোনো একটা পদক্ষেপ ভুল তো হতেই পারে। সেলিমেরও হতে পারে, আমারও হতে পারে।
আচ্ছা ধরুন XYZ এরও হতে পারে। এই প্রসঙ্গে আসবো যে ভুল পদক্ষেপ প্রসঙ্গে বেশ আমরা প্রত্যেকেই জানি যে আপনি একজন দাপুটে বাম নেতা, যেমন তেমনই আপনার সাময়িক একটি ঘটনা যে সেই প্রসঙ্গ মহিলা সাংবাদিককে হেনস্থার প্রসঙ্গ, সেই প্রসঙ্গটা সত্য কতটা মিথ্যে কতটা এই প্রসঙ্গে আমরা যাব না। আমার ঘটনাটা হচ্ছে সেই সময়ের একটি ঘটনার জন্য আপনাকে সাসপেন্ডও হতে হয়েছিল। তার পরমুহূর্তে মোহাম্মদ সেলিম বা বিমান বসু এনার প্রত্যেকের সঙ্গে আপনাদের এখন আর যোগাযোগ রয়েছে, কথাবার্তা হয়? এখন কি ভাবনা আপনি চিন্তা? ঘটনাটা না বলতে চাইলেও যেহেতু আপনি ঘটনাটা তুললেন, এটা যেহেতু শ্রোতা শুনলো, সেহেতু আমি দুটো কথা বলবো। একদম একদম বলুন। একটা হচ্ছে ঘটনাটা ঘটেছিল 2024 সালের অক্টোবর মাসের 27 তারিখে। সাংবাদিক ভদ্রমহিলা আমার বিরুদ্ধে, আগে আমি ওকে মা বলে ডাকতাম, সম্ভবত আপনিও যখন আমার বাড়িতে যেতেন আমি আপনাকেও মা বলেই ডাকতাম। একদমই। আপনাদের বয়সী সব সাংবাদিককে আমি তাই ডাকি, ওকেও তাই ডাকতাম। এখন আর আমি মা না বলে সাংবাদিক ভদ্রমহিলা বলছি। সেই ভদ্রমহিলা আমার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, এফআইআরও করেছিলেন। সেই এফআইআর অনুযায়ী একটি মামলা হয়। এখন পর্যন্ত সেই মামলার 6টা হিয়ারিং হয়েছে। প্রথম হিয়ারিংটা হাইকোর্টে, তারপরেরগুলো ব্যারাকপুর কোর্টে। ব্যারাকপুর কোর্টে একদিনও তার পক্ষের কোনো আইনজীবী বা তিনি যাননি। দ্বিদেন সরকার এই মামলার জন্য কোনো পিপি আজ অবধি নিয়োগ করেনি, কোনো পাবলিক প্রসিকিউটর নেই। কিন্তু আমাকে 5 বার হাজিরা দিতে হয়েছে। আবার আগামী 7ই জুলাই ডেট আছে। আমি ভদ্রমহিলার কাছে আপনার মাধ্যমে হাত জোর করে অনুরোধ করছি, তিনি এবং তার আইনজীবী ওই দিন আদালতে আসুন, পারলে আমাকে দোষী সাব্যস্ত করুন। আর নূতন সরকারকে আবেদন করছি, দয়া করে পাবলিক প্রসিকিউটর দিন, তারা কেসের মেরিট দেখে তারা তাদের রায় জানাক। আচ্ছা, এই ঘটনাটা যে আপনার সঙ্গে হয়েছিল, কি মনে করেন কোনো রাজনৈতিক প্রতিহিংসা? এটা একটা সম্পূর্ণ সাজানো ষড়যন্ত্র। কারা করতে আমি পারে? মনে করি ভদ্রমহিলা এই ষড়যন্ত্রের একটি বোড়ে মাত্র। কারা করতে পারে? তৃণমূল, আপনি একটা সাধারণ জিনিস, আপনাকে আমি একটা সাধারণ জিনিস বলি। ভদ্রমহিলার দাবি মতো, তার এফআইআরের কপি আমার কাছে আছে, আপনি চাইলে আমি আপনার দর্শকদের দেখাতেও পারি। ভদ্রমহিলার দাবি মতো তিনি আমার বাড়িতে এসেছিলেন 9টা 50 নাগাদ। 10টা নাগাদ আমি ওই ঘরে ঢুকি এক কাপ চা হাতে নিয়ে। তার ক্যামেরাম্যান ক্যামেরার ফ্রেম রেডি করে আমাকে একটি জায়গায় বসতে বলেন। আমি গিয়ে তার কোলের উপর বসে পড়ি। এটা তার কাছে খুব অস্বস্তিকর লেগেছে। তারপর তিনি আমার ইন্টারভিউ নেন। তারপর তিনি অফিসে যান, তার মালিকের সাথে কথা বলেন। তারপর বেলা 1:57 ফেসবুক লাইভ করেন। তারপর সন্ধ্যে 7:05 6:55 বড়নগর থানায় আমার বিরুদ্ধে এফআইআর করেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, সেই ইন্টারভিউটা আজ অবধি ওই চ্যানেল দেখায়নি। আচ্ছা, সকাল 10টা থেকে 10টা 5 উনার কথা মতো এই সময়ের ভিতর আমি তার কোলে বসেছিলাম। যে কারণের জন্য তিনি 1:57 ফেসবুকে লাইভ করেছেন, যে লাইভে তার চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। আপনি দেখেছেন সেই লাইভটা, পশ্চিমবাংলার অনেক মানুষ দেখেছেন। অথচ সেই তিনি 10টা 5 1-2 মিনিট বাদে থেকে 10টা 7 থেকে 10টা 30 অবধি আমার ইন্টারভিউটা নিলেন। তাহলে যার ঘটনা, তার কথা মতো ঘটনাটা ঘটার 10টা 5 থেকে 1:57 ঘন্টা 9 হচ্ছে, 3 ঘন্টা 52 এই পর্যন্ত সময়ের ভিতরে তার শরীরের কি প্রতিক্রিয়া ছিল, তার মনের কি প্রতিক্রিয়া ছিল, তার কিছুটা তো ইন্টারভিউটা ধরা পড়বে। ইন্টারভিউটা তো লাইভ। আশ্চর্য জিনিস হচ্ছে ইন্টারভিউটা দেখানো হলো না আজ অবধি, টিল ডেট। আমি বারবার অনুরোধ করেছি ইন্টারভিউটা দেখানোর জন্য। আজকে আবার আপনার মাধ্যমে অনুরোধ করছি, ইন্টারভিউটা দেখাক। তো একটা রাজনৈতিক ইন্টারভিউ নিয়েছিল, কেন এই চ্যানেল ইন্টারভিউটা? আমি শেষ করি। একদম আপনি কথাটা তুলেছেন যখন, একদম একদম আপনি দাঁতুল্লাই বলুন, বলতাম না। একদম বলুন, হ্যাঁ বলুন। তাহলে এই ইন্টারভিউটা দেখানো হলো না। আমার বাড়ি থেকে বেরিয়ে আপনি যদি মেন রাস্তায় আসেন, প্রথম যে বিল্ডিংটা পড়বে সেটা বড়নগর থানা। একদম আমার পাড়ার 1 নম্বর বাড়িটাই হচ্ছে বড়নগর থানা। মানে আমার বাড়ি থেকে বেরিয়ে বড়নগর থানা না পার হয়ে আপনি কোথাও যেতে পারবেন না। জানি। তাহলে ভদ্রমহিলা আমার বাড়ি থেকে বেরিয়ে বড়নগর থানা পেরিয়েই অফিসে গেছিলেন।
বা অন্য কোনো প্রোগ্রাম থাকলে সেখানে গেছিলেন। তখন তিনি থানায় জানালেন না, আমার বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় কিছু বললেন না, রাস্তায় দাঁড়িয়ে ফেসবুক লাইভ করলেন না। ফেসবুক লাইভ করবার জন্য তাকে অফিস যেতে হলো, অফিস যাওয়ার পরে 3 ঘন্টা 52 মিনিট বাদে ফেসবুক লাইভ করতে হলো, এবং 3 ঘন্টা 52 মিনিট বাদে ফেসবুক লাইভ করে তারপরেই থানায় ডায়েরি করলেন না। থানায় ডায়েরি করলেন তার চাইতেও আরও 1টা থেকে 6টা, 5 ঘন্টা বাদে। কেন? এটা কি আর কোনো তারপরে আমাকে অপরাধী সাব্যস্ত করবার জন্য তিনি কোর্টে আসছেন না কেন? হ্যাঁ, এটা কি আমি মনে তো প্রতিদিন করেন? কোর্টে যাচ্ছি, যেটা কি আমি মনে তো সব করেন? সংবাদ মাধ্যমে যাচ্ছি, না, তিনি কোথায়? আমি বলবো এই প্রসঙ্গ নিয়ে আপনি যখন বলছেন, এই ঘটনাটা যখন ঘটে গেছে এবং এতগুলো হিয়ারিং আপনাকে যেতে হয়েছে, দলের কি অভিমত, দল কি বলছে, আপনার দল মানে বামেরা কি বলছে, আপনার সঙ্গে রয়েছে তারা? দলের পক্ষ থেকে আমাদের দলের একটি নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যে কোনো মহিলা অভিযোগ করলে আমাদের দলের ইন্টারনাল কমপ্লেন্ট কমিটিতে তা পাঠানো হয়। পাঠানো হয়, হ্যাঁ। ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি অভিযোগের গুরুত্ব বিবেচনা করে একটা শাস্তি বিধান করে। চরম শাস্তি হচ্ছে পার্টি থেকে বহিষ্কার, যেটা আপনি জানেন ইন্দ্রজিৎ ঘোষ আমাদের রাজ্য কমিটি মেম্বার, তার ক্ষেত্রে করা হয়েছে। আর এ বাদে সাসপেন্ড করা হয়, নিলম্বিত করা হয়। মানে সেই সময় তার পার্টির প্রতি সমস্ত দায়িত্ব থাকবে কিন্তু কোনো অধিকার থাকবে না। থাকবে। তাকে পার্টির লেভি নিয়মিত দিতে হবে, সাসপেন্ড সময়ে পার্টির কর্মসূচিতেও অংশ নিতে হবে, কিন্তু তিনি পার্টি সভায় যেতে পারবেন না, পার্টির মুখপত্র হিসাবে কথা বলতে পারবেন না। তা আমিও বলিনি, 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে, বহুদিন হয়েছে। 6 মাস আমি সাসপেন্ড ছিলাম, কোনো অসুবিধা হয়নি আমার। আমি তার মধ্যেও পার্টির সব কর্মসূচিতে গেছি, তার মধ্যেও নিয়মিত পার্টির লেভি দিয়েছি, সাসপেনশন উঠেও গেছে। এখন আমি পার্টির হয়ে কথাও বলি, পার্টির হয়ে নির্বাচনী মিটিংয়ে বক্তৃতাও করি, আপনার কাছে ইন্টারভিউও দিচ্ছি, সবই করছি, কিন্তু তিনি কোথায়? আচ্ছা, এর জন্য কি তৃণমূলের কোনো মদত বা কি কোনো রাজনৈতিক কাকে আপনি সন্দেহ করেন? আমি কাউকে সন্দেহ করি না, কারণ আমি জানি কে কে করেছে। সেটা তো আমি আদালতে বলবো, আপনাকে কি করে বলি বলুন তো? না, এটা আইনি প্রসেস, একদম। আমি আদালতে বলবো, আমি জানি কে কার সাথে। একটা 57 মিনিটে ফেসবুক লাইভ হওয়ার আগে একটা 54 মিনিটে সেই চ্যানেলের মালিকের সঙ্গে কোন রাজনৈতিক দলের কোন নেতার টেলিফোনে কথা হয়েছিল আমি তাও জানি। কোন রাজনৈতিক নেতা বিকেল 5টার সময় ফোন করে বলেছিলেন এখনও কেন থানায় ডায়েরিটা করা হয়নি, থানায় ডায়েরিটা ইমিডিয়েট করা হোক, আমি তাও জানি। একেবারে আমরা অন্য প্রসঙ্গে এবার একটু যাব। সেটা হচ্ছে, ধরুন এই যে আপনি দীর্ঘদিন ধরে একেবারে বামে রয়েছেন, বামেদের পাশাপাশি আপনি কর্মসূচিতে যাচ্ছেন, সমস্ত বিষয়ে যাচ্ছেন, এইবার আমরা কি বন্ধ করবো একটু? জল খাবো একটুখানি বন্ধ করুন, হ্যাঁ। আর পারি না রে, 186 বছর বয়সে এত পরিশ্রম। আচ্ছা, নেক্সট প্রশ্ন থাকবে, যদি বিজেপি বা তৃণমূল কেউ যদি আপনাকে বলে যে আপনাকে দলে যোগদান করার জন্য, আপনি কি করবেন? আমি বিজেপিকে বলবো যদি আমার প্রধানমন্ত্রী করো তাহলে যাবো। না না, সেটা আপনি ওখানেই বলবেন। আর তৃণমূলকে বলবো তোমার তহবিলের যা টাকা আছে নিজেদের যে মারামারি হচ্ছে সেটা বন্ধ করে সব আমায় দাও, তাহলে যাচ্ছি। একদমই। আমরা কি যাব? প্রশ্ন হলেই উত্তর রেডি আছে। আচ্ছা, ওকে। কি রাজাদা ঠিক হচ্ছে তো? রাজাদা, ও রাজাদা ঠিক হচ্ছে তো? রাজাদা, হ্যাঁ, ভুল হলে বলে দিও কিন্তু রাজা, নাহলে তুমি এখানে ভুল করলাম, তারপর তুমি যাওয়ার সময় গাড়ি ধাক্কা দিয়ে আমায় ছাটাক করে দিলে, ওটা করো না। না, একেবারে যাব। হ্যাঁ, যে প্রসঙ্গে আসবো, যে এখন ধরুন পালাবদল হয়েছে, বিভিন্ন নেতা নেতৃত্ব দেখা যাচ্ছে কখনো এ দল ও দল করছে, আপনাকে যদি ধরুন তৃণমূল বা বিজেপি তাদের দলে আহ্বান জানায়, আপনি যাবেন? এক লাফে কোন দলে যেতে চান? শর্তটা সে জেনে বলে দিই, তৃণমূলে এখন ওই যে ওদের যে আর্থিক তহবিলটা আছে সেটা কালীঘাটের হাতে থাকবে না ঋতব্রতদের হাতে থাকবে, নাকি ওই দিল্লির কি একটা কি সিটিজেন পার্টি ত্রিপুরার এনসিপিআই তাদের মাধ্যমে তাদের হাতে চলে যাবে,
এই নিয়ে বহু বিতর্ক হচ্ছে। তৃণমূলের কাছে শর্ত থাকবে, বিনা শর্তে 3 পক্ষ মিলে ওটা আমায় দিয়ে দাও, তাহলেই যাবেন। না না, তাহলে যাব মানে কি, যাব তো বটেই, কিন্তু এই যে এত লোকের যে এত টাকা ফাঁকা মেরেছে ওটার থেকে অনেকটা ফেরত দেওয়া যাবে, সেইটা প্রকাশ্যে ঘোষণা করে দিয়ে তারপরে তৃণমূলে চলে যাব। আচ্ছা, আর বিজেপি যদি আর ডাকে? বিজেপি ডাকলে পরে একটাই শর্ত, আমাকে দেশের প্রধানমন্ত্রী করতে হবে। প্রধানমন্ত্রী হলেই যাবেন? হ্যাঁ, সবই তো দেনা পাওনায় চলছে না, এই যে এত দলবদল হচ্ছে, এই যে কালকেও একটা রাজ্যসভার আসন জেতার জন্য 6টা আসনে পাশাপাশি হয়ে গেল 6টা ভোট, ও তো সব দেনা পাওনায় হচ্ছে। তো গোটা পৃথিবী যখন দেনা পাওনায় চলছে, তখন জনগণের কিছু পাওনার জন্য আমি যদি নিজেকে কিছুটা দেনাগ্রস্ত করি এই বয়সে এসে, কী অসুবিধে আছে? কিন্তু জনগণ কিছু পাক। আসলে তো দেশটার সর্বনাশ হচ্ছে দেশটার জনগণ কিছু পাচ্ছে না বলে। একেবারেই। ধরুন এই যে প্রসঙ্গটা আপনি বললেন যে এত টাকা, তৃণমূল 15 বছর ক্ষমতায় থাকার পর থেকেই এই টাকা এত পরিমাণে বোঝা যাচ্ছে। এককালীন তো বামেরাও ক্ষমতায় ছিল, প্রায় 34 বছর বামেদের রাজত্ব, তারপরে বামেদের কোনো নেতার কাছ থেকে এত টাকা পাওয়া যায়নি। তৃণমূলের নেতারা এত টাকা কি করে পেল, কিভাবে পেতে পারে, অঙ্কটা আপনি একটুখানি যদি আমি বলেন। আপনাকে সত্যি সত্যি বলছি, আমি না আশ্চর্য হয়ে যাই যখন আমি জানলাম বাদুড়িয়ার চেয়ারম্যানের কাছ থেকে 3,04,00,000 টাকা নগদ উদ্ধার হয়েছে। নগদ উদ্ধার। কাউন্সিলরদের বড় বড় বাড়ি, বিলাসবহুল বাড়ি, কি করে সম্ভব হচ্ছে? 50 কেজি সোনা। হ্যাঁ, সোনার এই যে সিংহাসন। সব্যসাচী দত্ত, তার মানে একটা ফ্ল্যাট থেকে 50 কেজি সোনা উদ্ধার হয়েছে। আরো অনেকগুলো ফ্ল্যাট আছে, সম্ভবত মোট 6টা ফ্ল্যাট আছে, সেখান সবকটা থেকে গড়ে যদি 50 কেজি করে উদ্ধার হয় তাহলে 300 কেজি সোনা। মানে আমি সত্যি সত্যি মানে আপনাকে বলতে দ্বিধা নেই, আমি এর মধ্যে নাম করেই বলছি, আমি বিকাশদাকেই জিজ্ঞেস করে বসলাম, বিকাশদা এত টাকা পশ্চিমবাংলায় ছিল? বিকাশদা আমি বললো তোমার কোনো ধারণা নেই কত টাকা আছে। তা আমি তখন বিকাশদাকে বললাম, আমি একদম স্ট্রেট বলছি তোমাকে, আমি তখন বিকাশদা বললাম এত টাকা যদি ছিল তাহলে আমাদের গভর্নমেন্টের শেষ দিকে এত কাজ আটকে যাচ্ছিল কেন টাকার অভাবে? তো বলে এগুলো তো সব ইন্ডিভিজুয়াল টাকা, চুরির টাকা, তো গভর্নমেন্টের টাকা না। তা বললাম এটা তো গভর্নমেন্টের টাকাও চুরি করেছে। বললো সেটা তো গভর্নমেন্টের টাকা চুরি করে ইন্ডিভিজুয়ালে পরিণত করেছে। এবং আমি সত্যি সত্যি অভিভূত, মানে এটা হ্যাটস অফ টু মমতা ব্যানার্জি। মানে চুরি ব্যাপারটা একটা বরাবরেরই হচ্ছে একটা কৌশল ছিল। এই যে ছোটবেলায় আমরা সেই গল্প পড়তাম কি করে একজন জমিদার বাড়ির সেই শীত কেটে চুরি হলো, মানে রহস্যময় বেশ, মানে সেই চোরটা যে চোরটা সেই শীত কেটে ঢুকছে, উল্টো দিকে এর আওয়াজ হচ্ছে, উল্টো দিকে এই আওয়াজ হচ্ছে, তার মাঝখানে সে শীত কাটছে, এসব পড়তে পড়তে বেশ থ্রিলিং হতো একটা, যেটা এটা বেশ কষ্ট করে করার মতো কাজ। এখন দেখছি যেটা, সেটা হচ্ছে চুরি ব্যাপারটাকে একটা প্রাতিষ্ঠানিক চেহারা দেওয়াটা শুধু না, সবাই বলছে তৃণমূল আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে, আমি খালি এটায় সন্তুষ্ট না। প্রাতিষ্ঠানিকের সঙ্গে যেটা সেটা ইনক্লুসিভ, সবাইকে জড়িয়ে নাও। মমতা ব্যানার্জির সবচেয়ে বড় ক্রেডিটটা প্রাতিষ্ঠানিক না, সবচেয়ে বড় ক্রেডিটটা ইনক্লুসিভ। অর্থাৎ আমি বলতে চাইছি সেটা হচ্ছে তুমি ধরো তৃণমূল কংগ্রেসের ভেতর একটা সৎ লোক ছিল যে সত্যি সত্যি সিপিআইএমের বিরুদ্ধে চরম মতাদর্শগত বিরোধিতার কারণে মমতা ব্যানার্জির মাধ্যমে মুক্তি পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস করেছে 1998 সাল থেকে এবং 2011 সালে জিতেছে, অসততার জন্য না, সে সৎভাবেই রাজনীতি করতে চেয়েছে। এই মানুষটাকেও কিন্তু মমতা ব্যানার্জি জড়িয়ে নিল। আচ্ছা, শুধু কি মমতা ব্যানার্জির জন্য দায়ী নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দায়ী? প্রধানত মমতা ব্যানার্জি। মানে পতনের জন্য শোনো, যে কোনো শিল্পে কি হয়, ধরো রতন টাটা মালিক ছিল, তারপর সাইরাজ মিস্ত্রি হলো, এখন নতুন একজন হয়েছে, এইবার যে নতুন হচ্ছে সে আগের চাইতে বেশি যোগ্যতা সম্পন্ন হতেই পারে। রতন টাটার চাইতে এখন যে আছে সে বেশি যোগ্যতা সম্পন্ন হতেই পারে, আবার নাও হতে পারে। যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে তুমি যে স্কুলে পড়তে, সেই স্কুলে তোমার সময়ে যে হেডমিস্ট্রেস ছিল, তারপরে যে হেডমিস্ট্রেস এসছে সে আগের হেডমিস্ট্রেসের চেয়ে বেশি যোগ্য হতে পারে।
তার মানে সেই এখন হিসেবে চুরিতে মমতা ব্যানার্জির চাইতে অভিষেক ব্যানার্জি বেশি যোগ্য হতেই পারে। না, এখন আমি একটু প্রসঙ্গ বলবো, তৃণমূলের একাধিক নেতা নেতৃত্বরা বলছেন এই যে তৃণমূলের পতনের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত আইপ্যাক দায়ী, তাহলে তৃণমূলের সব নেতা নেতৃত্বরা ভালো, আপনি কি মনে করেন? সব সময় সংসার থেকে শুরু করে সর্বত্র, এই যে রত্নাকর বাল্মীকি হয়েছিল কেন? রত্নাকর গিয়ে যখন তার বউকে বলল এই পাপের বোঝা কি তোমরা নেবে না, বাবাকে বললো না, মাকে বললো না, ছেলেকে বললো না, মেয়েকে বললো না, বোনকে বললো না, ভাইকে বললো না, তাই তো? তো এইবার এই পাপের বোঝা না নেওয়ার পার্টিটাই তো সেই পুরাণ উপনিষদ মহাকাব্য থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস অব্দি সর্বত্র সত্য। ফলে পাপের বোঝাটা কারো একজনের ঘাড়ে ঝেড়ে ফেলে দাও, ওটা অভিষেকের ঘাড়ে ঝেড়ে ফেলে দাও। অভিষেক চরম অপরাধী, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং মমতা ব্যানার্জির প্রশ্রয়ে, মমতা ব্যানার্জির লালন পালনে এবং এই আইপ্যাক নামক সংস্থাকে ব্যবহার করে কার্যত তার মালিকানা নিজের হাতে রেখে অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের চরমতম ক্ষতি করেছেন, কোনো সংশয় নেই। কিন্তু তাহলে বাকি সব ধোয়া তুলসী পাতা হয়ে যাবেন। ওই বহরমপুর থেকে সাইকেল চুরি করে যে ছেলেটা পালিয়ে এসে কলকাতায় নেতা হয়েছিল, তারপরে সারদার চুরি করে জেল খাটলো, সে সাধু? মানতে হবে। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতিবিদ, দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে রয়েছেন। এই যে এনসিপিআই নতুন দলটার নাম প্রকাশ্যে এতদিন পর এলো, যেটা নির্বাচন কমিশনের খাতায় নথিভুক্ত, কিন্তু সেভাবে তাদের লড়াইয়ের ময়দানে দেখা যায়নি, আপনি চেনেন এই দলটাকে? না, কি করে চিনব? আমার তো তো কোনোদিন হাওড়ার দল শোনা যাচ্ছে। হাওড়ার না, ত্রিপুরার। না, হাওড়া থেকে তার প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু, একেবারে সেরকম একটা শোনা যাচ্ছে। কি বলছিলাম তোমার? এনসিপিআই দল। হ্যাঁ, মানে এটা কি জানো তো, এসব খবর কে রাখে, কোন খবরটা কে রাখে তারও কিন্তু একটা বিজ্ঞান আছে। সে বিজ্ঞানটা কি? যার এই রকম কোনো একটা সূত্রের দরকার হবে সে সব খবর রেখা বেরোবে, কোথায় কি আছে, কোথায় কি আছে। এই যে এখন জানা যাচ্ছে সোমনাথ চট্টোপাধ্যায় বলে একজন তৃণমূল কংগ্রেসের প্রতীকটা এঁকেছিল, মমতা ব্যানার্জি আঁকেননি, কিন্তু মমতা ব্যানার্জি দাবি করেছিলেন তিনি এঁকেছেন। আজকে তৃণমূল ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে সোমনাথবাবু দাবি করছেন ওটা অরিজিনালি আমার একা, ওটা চুরি করা মাল। এই যে জয় বাংলা স্লোগানটা মমতা ব্যানার্জি দাবি করেছিলেন তার স্লোগান, আমরা সবাই জানি ওটা আসলে বাংলাদেশের স্লোগান। তাহলে এই যে প্রতি মুহূর্তে কোন জিনিসটা চুরি করতে হবে তারও তো একটা খোঁজ খবর রাখতে লাগে, এটাও তো একটা আর্ট। তো সেই আর্টটা রপ্ত যারা করেছে তাদেরকেও তুমি ফেলে দিতে পারো না। কোথায় খুঁজে খুঁজে ত্রিপুরার একটা রেজিস্টার্ড দল এনসিপিআই, কি না এরকম গোটা দেশে 3টে দলের সন্ধান পাওয়া গেল। ত্রিপুরার সঙ্গে যেহেতু একটু বাঙালি বাঙালি সেন্টিমেন্ট আছে, অত এটা বেশি খাবে। কি ক্যালকুলেশন! তো ক্যালকুলাসের অঙ্ক করার সময় এত ক্যালকুলেশন কেউ করে বলে আমার মনে হয় না। আচ্ছা, আপনি অঙ্কের প্রসঙ্গ আসলেন, অঙ্কের প্রসঙ্গ নিয়েই বলবো, কারণ আপনি তো রাজনৈতিক জীবনে মোটামুটি 3টে মুখ্যমন্ত্রীকে কাছ থেকে দেখেছেন। একটা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য, দ্বিতীয়ত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃতীয়ত এখন চলছেন শুভেন্দু অধিকারী। কাকে ঠিক কত শতাংশ নাম্বার অজয় দেবেন? মুখার্জি, সিদ্ধার্থ শঙ্কর রায়, ওনারাও রয়েছেন, কিন্তু বর্তমান এই তিনজন যিনি কথা বললাম তারা বিভিন্ন রকমের গুরুত্ব এক একটা পোর্শনে রেখে গেছেন। বলতে পারেন যে টাটার লড়াই যেমন আমরা দেখেছি সিঙ্গুরে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের এক প্রকার লড়াই দেখেছি, এখন শুভেন্দু অধিকারী তিনি তৃণমূলের দল থেকে আবার বিজেপিতে। সেই দিক দিয়ে তাকিয়ে কাকে কত নাম্বার দেবেন? প্রথম কথা হচ্ছে নম্বর দেবো কেন? আপনার চোখে সব থেকে, আমার কাজ কি নম্বর দেওয়া? একেবারেই তা নয়, তাও আপনার চোখে কে সব থেকে বেশি শ্রেষ্ঠ মনে হয়? অবশ্যই জ্যোতি বসু, মাথার উপরে জ্যোতি বসু। গোটা ভারতবর্ষের ইতিহাসের সর্বকালের সেরা মুখ্যমন্ত্রীর নাম জ্যোতি বসু। বুদ্ধদেব ভট্টাচার্য নয়? কখনোই নয়। এটা মনে রাখতে হবে, যে বাংলাটা জ্যোতি বসু পেয়েছিল, মানুষ তো অতীত ভুলে যায়। 1977 সালে যে বাংলায় জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হয়েছিল সেই বাংলায় 100 জনে 61 মানুষ ছিল দারিদ্র্য সীমার নিচে। গ্যারান্টি দিয়ে বলছি তোমার পাড়ার 50% বাড়িতে ফ্যান ভাত খেত। গ্যারান্টি দিয়ে বলছি তোমার আমার মতো নিম্নবিত্ত পরিবারে সপ্তাহে 7 দিন মাছ জোটার কোনো প্রশ্ন ছিল না।
তোমার পরিবারেও ছিল না, গ্যারান্টি দিয়ে বলছি। তোমার আমার সহ এখানে যারা উপস্থিত আছি সবার বাড়ির পাশ দিয়ে প্রত্যেক দিন একটু ফ্যান দাও মা, একটু ভাত দাও মা ভিক্ষুকের লাইন যেত, এখানে প্রত্যেকে যারা আছে ৭৭ সালের পশ্চিমবাংলায়। ৬ থেকে ৯ বছরের ছেলে মেয়েদের ভিতর ১০০ জনের ১৪ জন স্কুলে যেত, ৮৬ জন যেত না। সেই পশ্চিমবাংলায় জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হয়েছিল। জ্যোতি বসু যেদিন মুখ্যমন্ত্রিত্ব থেকে চলে যায় সেদিন ৬১ জন দারিদ্র সীমার নিচের মানুষ কমে হয়েছিল ১২ জন। বুদ্ধদেব ভট্টাচার্য চলে যাওয়ার দিন কমে হয়েছিল ১.৮ জন। জ্যোতি বসু যেদিন মুখ্যমন্ত্রিত্ব থেকে চলে যায় সেদিন ৬ থেকে ৯ বছরের ছেলে মেয়েদের স্কুলে যাওয়াটা বেড়ে হয়েছিল ৯২। বুদ্ধদেব ভট্টাচার্য যেদিন চলে যায় বেড়ে হয়েছিল ৯৮। তখনও ১০০ হয়নি, বুদ্ধদেব ভট্টাচার্যের আমলেও ১০০ হয়নি। যে পশ্চিমবাংলায় জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হয়েছিল সেই পশ্চিমবাংলায় এতক্ষণ একটানা কোথাও কারেন্ট থাকতো না। সেই পশ্চিমবাংলাকে বিদ্যুতে উদ্বৃত্ত করেছিল জ্যোতি বসু। শিল্প শিল্প বলে যারা চেঁচায় তারা জানেই না শিল্পের ১ নম্বর জিনিস হচ্ছে বিদ্যুৎ, না হলে শিল্পের কথা ভাবাই যায় না। বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরেই হলদিয়া পেট্রোকেমিক্যালসের কথা ভাবা গেছিল। বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরেই টিটাগড় থার্মাল পাওয়ার প্রজেক্ট, টিটাগড় পেপার মিল, এইরকম একটার পর একটা ইন্ডাস্ট্রি। বনগা লাইনে শিয়ালদা থেকে একটা মাত্র ইন্ডাস্ট্রি অশোকনগর স্পিনিং মিল। এই সমস্ত কিছু যা সব হচ্ছে সেই সময়ের দান। তারপরে যখন বুদ্ধদা মুখ্যমন্ত্রী হলেন তখন আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ, আর তখন কেন্দ্রের যে দুটো সর্বনাশা নীতি ছিল, মাসুল সমীকরণ আর লাইসেন্স প্রথা, সেই দুটো বাতিল হয়ে গেছে। সেটাও জ্যোতি বসুর লড়াইয়ের জন্য। তারপর ১৯৯৪ জ্যোতি বসু নতুন শিল্পনীতি করলেন। সেই শিল্পনীতি নিয়ে ৯৯ সালে বুদ্ধদা টাটার সঙ্গে কথা, সালেমের সঙ্গে কথা, ইনফোসিসের সাথে কথা, উইপ্রোর সাথে কথা, এই সব কিছুর মধ্য দিয়ে শিল্পায়নের নতুন বাতাবরণ তৈরি হয়েছিল। শুধু না, এরোপ্লেনে চড়েছো তুমি? দেখবে এরোপ্লেন যখন তুমি উঠে বসলে সিটে, সিট বেল্ট বাঁধলে, এবার এরোপ্লেনটা কিছুটা গ্রাউন্ড দিয়ে যায়। গ্রাউন্ড দিয়ে যাওয়ার পরে তারপর এরোপ্লেনটা স্কাইয়ে উঠছে। এই যে গ্রাউন্ড দিয়ে যাওয়ার পরে যে সময় স্কাইয়ে ওঠে সে সময় দেখবে ওই ভেতর থেকে একটা আওয়াজ আসে, টেক অফ। আসে তো একদম টেক অফ। পশ্চিমবাংলার ৩৪ বছরের বামফ্রন্ট সরকার তারা এই এরোপ্লেনে ওঠা পর্যন্ত করেছিল, টেক অফ পয়েন্ট অবধি গেছিল। যে সময় টেক অফ শব্দটা উচ্চারিত হবে সেই সময় দেশি বিদেশি প্রতিক্রিয়াশীল শক্তি, হিন্দু সাম্প্রদায়িক, মুসলমান সাম্প্রদায়িক শক্তি, খ্রিস্টান সাম্প্রদায়িকতার সঙ্গে ছিল, অতিবাম, উগ্রবাম, সমস্ত রাজনৈতিক, সমস্ত প্রতিক্রিয়াশীল শক্তি একজোট হয়ে তারা হিসেব করল ভূমি সংস্কারের সাফল্য আর শিল্পায়নের উদ্যোগ যদি ৩৪ বছর টেনে নিয়ে আসে তাহলে শিল্পায়নের সাফল্য তো ৩৪০ বছর চালিয়ে দেবে। সে সাফল্য অর্জন করতে দেওয়া যাবে না। তাই নন্দীগ্রামের ষড়যন্ত্র, তাই সিঙ্গুরের ষড়যন্ত্র। আচ্ছা, ধরুন এখন তো সরকার বদল হয়েছে, একেবারে বিজেপি ক্ষমতায়। আপনি বললেন যে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আপনার দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। এখন বর্তমানে শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী। কি মনে করেন বলুন তো, আপনাদের যে এতদিনের দীর্ঘদিনের পরিশ্রম বিজেপির সেই সফলতা কি এনে দিতে পারবে? শুভেন্দু আমার বন্ধু এবং অত্যন্ত ভালো বন্ধু। আমি শুভেন্দুকে একজন অত্যন্ত কর্মঠ, অত্যন্ত পরিশ্রমী এবং অত্যন্ত
নিজে যেটা ভাবে সেটা করবার জন্য সমস্ত রকম চেষ্টা করা মানুষ হিসাবে চিনি। শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়াতে এবং তৃণমূল পরাজিত হওয়াতে আমি খুশি হয়েছি, আমার বলতে বিন্দুমাত্র দ্বিধা নেই। পশ্চিমবাংলার জন্য সরকার পরিবর্তন আবশ্যিক ছিল। তাহলে এবার কি সমানে পশ্চিমবঙ্গের বদল হবে? এইবারের প্রশ্নটা এইবার আসছে। এইবার প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারী তো একটি রাজনৈতিক দলের নেতা। এই রাজনৈতিক দলের গোটা ভারতবর্ষে কাজ আমরা কি দেখছি? ধরো গুজরাটে 10,184টা কারখানা বন্ধ হয়েছে শেষ 5 বছরে, ভারত সরকারের দেওয়া তথ্য। আর এরা বলছে গুজরাট মডেল। গুজরাটে 23% মানুষ তারা এখন পর্যন্ত কোনো ধরনের পরিশুদ্ধ পানীয় জল পায় না, মানে ইভিন হ্যান্ড টিউবওয়েলের জলও পায় না। মানে হ্যান্ড টিউবওয়েলের জলটাকেও কিন্তু পরিশুদ্ধ পানীয় জল বলে না, হ্যাঁ। কিন্তু আমি বলছি হ্যান্ড টিউবওয়েলের জলও পায় না, নদীর জলও পায় না। কোনো জায়গায় কুয়ো খুঁড়ে জল তৈরি করে সেই জল নিয়ে আসতে হয় এখনো, টিল ডেট, আজকের ডেটে, অন ডেট। ভারতবর্ষের ভিতর সবচাইতে বেশি মেয়েদের উপর অত্যাচার হয় হরিয়ানায়, দ্বিতীয় মধ্যপ্রদেশ, তৃতীয় রাজস্থান, চতুর্থ উত্তরপ্রদেশ। ভারতবর্ষে সবচাইতে বেশি বেকার বিহার, তারপর ছত্তিশগড়। ভারতবর্ষে সবচাইতে বেশি অপরাধ প্রবণ রাজ্য দিল্লি, তারপর উত্তরপ্রদেশ। ভারতবর্ষে সবচাইতে বেশি কৃষক আত্মহত্যা মহারাষ্ট্র। সবগুলো বিজেপি শাসিত রাজ্য। তাহলে বিজেপি শাসিত কোনো রাজ্য ভারতবর্ষের জন্য এখন পর্যন্ত কোনো ভালো উদাহরণ দেয়নি। সেখানে যদি শুভেন্দু পশ্চিমবাংলার জন্য ভালো উদাহরণ দিতে পারে, অভিনন্দন জানাবো, কোনো অসুবিধা নেই। ও জিতবার পরে আমি ওকে শুভেচ্ছা জানিয়েছি, বিধানসভায় গিয়ে ওর সঙ্গে দেখা করে ওকে শুভেচ্ছা জানিয়েছি। তোমার এখানে দাঁড়িয়ে প্রকাশ্যে বলছি, ও যদি পশ্চিমবাংলার জন্য ভালো উদাহরণ তৈরি করতে পারে শুভেচ্ছা জানাবো। যেমন ইতিমধ্যে যা যা করেছে, মহিলাদের বাসে টিকিট ফ্রি, সমর্থনও করেছি, বিরোধিতাও করেছি। কেন সমর্থন? আমার বাড়িতে যে ভদ্রমহিলা দুজন কাজ করে, সে দুজন ভদ্রমহিলা বিনা পয়সায় সরকারি বাসে চললে আমি খুশি, সমর্থন। আর কেবলমাত্র মহিলা বলে আমার কেন্দ্রীয় সরকারে চাকরি করা স্ত্রী এখন অবসরকালীন পেনশন পান আমার চাইতে বেশি, তিনিও বিনা পয়সায় বাসে চড়বেন, বিরোধিতা। আমার কথা হচ্ছে যার প্রয়োজন তাকে দাও। এটা কি এই লক্ষ্মীর ভাণ্ডার সবাই পাবে, অ্যাপ্লিকেশন করলেই পাবে। তাতে তো লক্ষ্মীপক্ষী বাদ দাও, 2-4টে পেঁচাও পেয়ে গেল, মানে অনেক পুরুষ মানুষও পেয়ে গেল, পেয়েছে ইতিমধ্যে উঠে এসেছে, অনেক পেঁচা পেয়ে গেছে, সে পেলো। কিন্তু দেখা গেল যে বাড়ির পরিচারিকা ব্যাংকের লাইনে দাঁড়িয়ে আছেন, সেই বাড়িরই মালকিন গলায় 3 ভরি সোনার হার নিয়ে একই লাইনে দাঁড়িয়ে আছেন। এবং আমি এমন উদাহরণ জানি যে ওই পাড়ার একটি ছেলে সে সময় ব্যাংকে গেছে, তো সে তাকে বলেছে, কাকিমা আপনি এখানে? তো বলেছে সরকারের টাকা দিচ্ছে যখন, নিতে অসুবিধা কি? তারই বাড়ির পরিচারিকা তার থেকে 10-12 জনের আগে লাইনে দাঁড়িয়ে আছেন। কেন? হোয়াই? সকলে কেন পাবে? তুমি দুর্বলকে দাও, যার প্রয়োজন তাকে দাও। ফলে সমর্থনও রইল, বিরোধিতাও রইল। এইরকম নানান ইস্যুতে একেবারে সমর্থন বিরোধিতা তো চলতেই থাকবে, প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। এবং সর্বশেষ আমাদের প্রশ্ন থাকবে, বামেরা এখন 0 থেকে 1-এ, মহাশূন্য বলে বামেদের অনেকে যারা কটাক্ষ করেছেন, এখন তৃণমূল সেই বহু কটাক্ষ করেছে, তারাই এখন ঝরাপাতা হয়ে গেছে, সেটা বোঝাই যাচ্ছে। এবার বামেদের পরিকল্পনাটা ঠিক কি ভাবনা রয়েছে? প্রথমত তোমার প্রশ্নটাকে সংশোধন করো। তুমি বলো বিধানসভায় বামেরা 0 থেকে 1-এ, বামেরা 0 থেকে 1-এ না,
বামেরা তার মানে পজিশনে ঠিকঠাকই ভালো রকম পজিশনে ছিল, মানুষের মনে জায়গা করতে পেরেছিল। বামেরা রাস্তায় ছিল কি না এটা প্রশ্ন। আমরা বিশ্বাস করি না, রাজনীতিগতভাবে বিশ্বাস করি না যে আমার বিধানসভায় কটা এমএলএ আছে, বিধানসভায় কটা এমপি আছে, সেটা আমার শক্তির প্রকাশ না। আমার শক্তির প্রকাশ হচ্ছে আমি হকার উচ্ছেদটা আটকাতে পেরেছি। আমি যেমন রেল লাইনে দাঁড়িয়ে লড়েছি, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লড়েছি, স্টেশনের বাইরে দাঁড়িয়ে লড়েছি, তেমন আমি আইনি লড়াই লড়েছি। আমার নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যর অসাধারণ সওয়ালে কোর্ট রায় দিতে বাধ্য হয়েছে বা কোর্ট রায় দিয়েছে যে হকার উচ্ছেদ হবে না। সুতরাং আমি এক জায়গায় ছিলাম তা না। লড়াইয়ের একটা অনেকগুলো ক্ষেত্র থাকে। বিধানসভার ভেতরে লড়াইয়ের একটা ক্ষেত্র, সেখানে শেষ 5 বছর আমাদের হয়ে কথা বলার কেউ ছিল না, এবার আমাদের হয়ে কথা বলার একজন গেছে। আবার কেউ ছিল না বললে ভুল, অবশ্যই নওশাদ সিদ্দিকী ছিল। এবং 5 বছর ধরে একা একটা মানুষ লড়তে লড়তে নিজেকে সামগ্রিকভাবে পশ্চিমবাংলার প্রধান বিরোধী নেতা হিসাবে প্রতিষ্ঠিত করেছিল। আজকেও নওশাদ আছে, হ্যাটস অফ টু হিম, স্যালুট টু হিম। তার সঙ্গে আমাদের রানা আছে। ফলে বিধানসভায় আমাদের উপস্থিতি হয়েছে, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে আমরা রাস্তায় ছিলাম। আমাদের যুবরা ইনসাফ যাত্রা করেছিল, গোটা পশ্চিমবাংলার সমস্ত জেলার উপর দিয়ে হেঁটে এসেছিল। এবার আমাদের পার্টির উদ্যোগে বাংলা বাঁচাও যাত্রা হয়েছিল। এবার ভাবনাটা কি থাকছে, এবার কোন পথে হাঁটছে? আমরা লড়াইয়ের রাস্তায় আছি, খেটে খাওয়া মানুষের দাবির পক্ষে আছি, ছিলাম, আছি, থাকব। এটাই আমাদের মন্ত্র, এটাই আমাদের স্লোগান, এটাই আমাদের আদর্শ। এবং আমাদের কিছু গোপন করার নেই তো। আমরা বঞ্চিত নিপীড়িত মানুষের পক্ষে। সে মানুষ হিন্দু হতে পারে, সে মানুষ মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, শিখ হতে পারে, ঈসাই হতে পারে, কিচ্ছু যায় আসে না। তুমি ধর্মের নামে ভাগ করবে মানুষকে। উড়িষ্যার থেকে একজন নেতা, বিজেপি নেতা বলে দিল যে ধাম কথাটা চলবে না। আমি ধাম তুলে দিলাম। আরে ভাই, 250 কোটি টাকা তো রাজ্যের জনগণের টাকা দিয়ে মন্দিরটা বানানো হয়েছে। তো তুমি এত কিছু প্রাইভেটের হাতে তুলে দিচ্ছ, তো মন্দিরটাকে প্রাইভেটের হাতে তুলে দাও না। কিনবার জন্য আদানি কিংবা আম্বানি চলে আসুক। 250 কোটি দিয়ে তুমি তৈরি করেছো, 300 কোটি পেয়ে যাও, 300 কোটি গভর্নমেন্টের ফান্ডে ঢুকিয়ে দাও, তারপর সরকার তার মতো করে সেই টাকা ব্যবহার করুক। কেন আমার পয়সায় মন্দির হবে কেন? আমি তো মন্দির হওয়ার জন্য ট্যাক্স দিই না, আমি তো রাস্তাঘাট বানানোর জন্য ট্যাক্স দিই। একদমই। ফলে এই যে প্রক্রিয়াগুলো চলছে, এই প্রক্রিয়াগুলো যতগুলো মানুষের অভিমুখে চলবে, আমরা ততগুলোর পক্ষে দাঁড়াবো। কোনো সংকীর্ণতা নেই এখানে। বোঝা যাচ্ছে যে লড়াই চলবে। লড়াই তো চলবেই, লড়াইটাই তো জীবন। একেবারে। লড়াই না থাকলে জীবন কেন থাকবে? অসংখ্য ধন্যবাদ আপনাকে, নমস্কার। বুঝতেই পারছেন যে বামেরা যেভাবে লড়াই করে, সে লড়াই কিন্তু চলবে। তাতে যে আসুক, যে ক্ষমতায় আসুক, যে দলই ক্ষমতায় আসুক, বামেরা কিন্তু লড়াইয়ের ময়দান কোনো মতেই ছাড়বেন না। তেমন কথাই কিন্তু পরিষ্কার তুলে ধরলেন আজকে আমাদের এই পডকাস্টে। আপনারা বরাবর যেমন নজর রাখেন কথা বাজারে, তেমনই নজর রাখুন। এখন এই পর্যন্তই, নমস্কার। নমস্কার।